আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে। সো সাজেশনস বেসিক্যালি সেম থাকবে। তোমাদেরকে আমি এই দিয়ে যে সাজেশনসটা দিছি এটাই হচ্ছে কি তোমরা ফলো করবা। এটার তোমরা যে পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফটাই পড়বা। আর তোমাদের অবস্থা এখন এরকম হয়েছে যে পিডিএফ লিঙ্কও তোমাদের খুঁজে দেওয়া লাগে। ফিচার পোস্টে গেলেই আমাদের একদম নিচের দিকে দেখবে যে গাইডলাইন ভিডিওগুলোর লিঙ্ক আছে, এরপরে হচ্ছে গিয়ে একদম লাস্টে একটা গুগল ড্রাইভ লিঙ্ক আছে। ফিচার পোস্ট দুইটা, একটাতে হচ্ছে গাইডলাইন ভিডিওগুলোর লিঙ্ক থাকে আর একটা হচ্ছে সাজেশনস ভিডিওগুলোর লিঙ্ক থাকে। তো ইসলাম রিক্কের সাজেশন সম্ভবত 50 মিনিট গেছে। সো ইউটিউবে তোমরা যে 10 মিনিটের সাজেশন দেখো আর মেন্টরশিপে যে 1.5 ঘন্টা আর 50 মিনিটের সাজেশন, আধা ঘন্টা সাজেশন, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আগের ভিডিওটা যারা নতুন ঢুকছো তারা দেখে নিতে পারো, কিন্তু পরের অর্ধেক পুরো ভিডিও তোমার দেখার দরকার নাই। কেন দেখার দরকার নাই আমি তোমাকে বলে নিই। ধরো তোমার কাছে পিডিএফ আছে, সো আমি ওই শুরু দিয়ে বলে দিছি যে যেমন এই টপিকগুলো ডবল টিক দেওয়া যেগুলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বলে দিছি। তো এরকম তোমার এগুলো ইম্পর্টেন্ট শোনার দরকার নাই আমার কাছ থেকে, তুমি পিডিএফ দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, 5টা চ্যাপ্টারের পিডিএফ দেখলেই বুঝতে পারবা। তোমার দরকার হচ্ছে যে কেটে কেটে দেখবা যে আমি চ্যাপ্টার থেকে কিভাবে সিকিউ আসে এবং সেটা কিভাবে লিখতে হবে। এই যে লাস্টের দিকে আমি হচ্ছে গিয়ে দেখাই দিছিলাম। সো তোমার কাজ হচ্ছে লাস্টের দিকে আমি সিকিউ লেখার কিছু প্যাটার্ন দেখাই দিছি, ওটা হচ্ছে গিয়ে দেখা। ঠিক আছে, যে আমি কিভাবে তোমাকে সিকিউ লিখতে বলছি ওই জিনিসটা হচ্ছে গিয়ে দেখবা যদি দেখতে চাও। আর যদি প্রবলেম হয়, সিকিউ লেখা নিয়ে অলরেডি ডিফারেন্ট ভিডিও দেওয়া আছে, বা আমি আলাদা একটা ভিডিও তোমাদেরকে মেন্টরশিপে দিয়ে দিব আবার একদম পরীক্ষার আগের দিন। হ্যাঁ, আপাতত পড়ো, ফাটায় পড়া দিতে হবে। আর রিভিশন স্ট্র্যাটেজি আমি বলে দিব। আপাতত ওভারঅল ইসলাম শিক্ষা কিভাবে রিভিশন দিবা, কিভাবে পড়বা, কিভাবে এমসিকিউ সিকিউর জন্য প্রিপারেশন নিবা, তারপর হচ্ছে গিয়ে আয়াত হাদিস কেমনে মুখস্থ রাখবা, কোনগুলো মুখস্থ রাখবা, যেহেতু সবগুলো পড়া সম্ভব না, সবকিছু তোমাকে আমি বলে দিব। সো 1 নম্বরে আমি যেটা বলবো যে তুমি যাইতে পারো দুইটা স্ট্র্যাটেজি যাইতে পারো। হ্যাঁ, যে এই যে রিভিশন, এটা তুমি দুইটা স্ট্র্যাটেজি যাইতে পারো। নাম্বার ওয়ান, একটা হচ্ছে গিয়ে তুমি অল সাবজেক্ট মানে অল চ্যাপ্টার পড়বা। আরেকটা হতে পারে যে কিছু চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার আমি বেস্ট হবো, সেটা হতে পারে 1 2 3, 2 3 4, 3 4 5, তোমার ইচ্ছা। 3টা চ্যাপ্টারে তুমি বেস্ট হও, বাকি 2টা চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাকি 2টা চ্যাপ্টার তুমি আমার টপিক ওয়াইজ সাজেশন পড়ে যাও। কোন টপিক ওয়াইজ সাজেশন? এই যে আমি তোমাকে বলে দিচ্ছি, ধরো প্রথমত যদি কেউ বাদ দিতে চাও, এই জিনিসগুলো তুমি চাইলে বাদ দিতে পারো। তারপর যেগুলোতে টিক নেই এই টপিকগুলো বাদ দিতে পারো, কিন্তু যেগুলোতে ডবল টিক আছে এগুলো থেকে প্রশ্ন হয়ই, মাস্ট বি হয়। এগুলো ছাড়া কোনো প্রশ্ন ক্রিয়েট হয় না, এগুলো তুমি পড়ে যাও। দেখবে তুমি 11টার মধ্যে 11টাই কমন পাইছো ইনশাল্লাহ, এরকমই হবে। সো তুমি তাহলে আনসার করবা কোনটা, বেস্ট 7 যেগুলো তুমি হচ্ছে কি ভালো পারো। ঠিক আছে, সো এই রিভিশনের কথাটা হচ্ছে কি আমি তোমাকে বলে দিলাম, তুমি অল চ্যাপ্টার্স টপিক ওয়াইজ সাজেশন পড়ে যেতে পারো। অথবা আমি যেটা পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ করি, 3টা চ্যাপ্টারে বেস্ট হও, বাকি 2টা চ্যাপ্টার হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন পড়ে যাও। এটা আমার পছন্দ, বাকিটা তোমার যার যেটা পছন্দ এইভাবে হচ্ছে গিয়ে রিভিশন দিতে পারো। এবার কথা হচ্ছে যে টপিক ওয়াইজ সাজেশন তোমাদের যে পিডিএফটা আছে ওই পিডিএফটা দেখে নিলেই হবে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে যে ভাই আমরা এত ইনফরমেশন কেমনে মনে রাখবো। তোমাকে আমি যে রিভিশন স্ট্র্যাটেজিটা দিয়ে দিব, এই রিভিশন স্ট্র্যাটেজি পড়লে তোমার কাছে বিশাল টাইম থাকবে সেম পড়া আবার পড়ার, সেম পড়া আবার পড়ার। এরপরে ধরো তুমি অধ্যায় 1 3, আমি কথার কথা বললাম, অধ্যায় 1 2 3 তুমি পুরা পড়ছো, তুমি 4 5 হচ্ছে গিয়ে জাস্ট টপিক ওয়াইজ সাজেশন পড়ছো। ঠিক আছে, এরপরে তুমি যখন রিভিশনে আসবা, সেকেন্ড টাইম রিভিশনে আসবা, ওই সুযোগটা থাকবে, আমি তোমাকে স্ট্র্যাটেজি দিব। তোমার কাজ হচ্ছে গিয়ে তোমার এই যে 1 2 3 এটা আর আবার পুরা পড়ার দরকার নাই, 5টা চ্যাপ্টারে তুমি শুধু ইম্পর্টেন্ট টপিক পড়ে যাও ইনশাল্লাহ। তখন যেটা দেখা যাবে তোমার এমসিকিউর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, সিকিউর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, সো রিভিশন স্ট্র্যাটেজিটা আমি একটু পরে বলে দিচ্ছি। 3 নম্বরে যেটা আসবা, মানে সেটা হচ্ছে কি আমার ভাই এমসিকিউ প্রিপারেশনটা কিভাবে নিব। শোনো, তুমি যখন বই পড়বা 1 2 3 চ্যাপ্টার তুমি যখন পুরোটা পড়তেছো, তুমি অলরেডি এই চ্যাপ্টারের এমসিকিউ পড়া শেষ, তার মানে তোমার এমসিকিউতে 18 অলরেডি নিশ্চিত। ঠিক আছে, ধরো এটা আমি ফর এক্সাম্পল দিচ্ছি, তোমাকে যে 1 2 3 পড়তে হবে, আমি হলে মূলত এটাই করতাম। যদিও দুইয়েও যে মনে হয় সুরা দিয়াগুলো আছে, তো ডিপেন্ড করে, আমি আসলে আমার পড়তে ভালো লাগতো এগুলো। তোমরা কেন, তোমরা বাংলা নিয়ে প্যারা খাও, বিশ্ব পরিচয় নিয়ে প্যারা খাও, ধর্ম নিয়ে প্যারা খাও, আমি এগুলো ক্লাসে হচ্ছে পড়ে ফেলতাম আর কি। সো এই জন্য আমার এত প্যারা খাইনি, বাসায় এগুলো এত পড়া লাগেনি, পরীক্ষার সময় করতাম আমি শুধু। সো 4 5 হচ্ছে গিয়ে এগুলো কি করবা, ধরো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে তুমি এই 3টা চ্যাপ্টারে বেস্ট, এই 3টা চ্যাপ্টার তুমি পুরো পড়ছো, তো এটার জন্য তো তোমার আলাদা করে এমসিকিউ পড়ার দরকার নাই। লাস্টের দিকে রিভিশনে তুমি গাইড করবা, কিভাবে পড়বা একটু পরে বলতেছি। 4 5 তুমি টপিক ওয়াইজ সাজেশন পড়ছো, ঠিক আছে, তুমি পুরো চ্যাপ্টার পড়ো নাই। এবার আসো গাইড বা টেস্ট পেপার থেকে এমসিকিউ কেমনে পড়বা। যদি সুযোগ থাকে, মেন বই পড়লেই এমসিকিউ এমনিতেই পারা যায়, কিন্তু গাইড পড়লে বা টেস্ট পেপার পড়লে তোমার ওটা খুব ভালো মতো মনে থাকে। তুমি দেখা যায় যেখানে শুধু বই পড়ে 30-25 পাওয়ার কথা, একটুখানি গাইড টেস্ট পেপার থেকে অল্প কয়টা বোর্ড প্রশ্ন সলভ করলো বা কয়টা বোর্ড সলভ করলো, তুমি দেখা যায় যে ওই নাম্বারটা 25-এর জায়গায় মানে 28 হয়ে গেছে, ওটা দেখা যায় 30 হয়ে যেতে পারে। এতটুকু, কারণ ওটা আরো ভালো মনে থাকে। কারণ বই পড়ে মনে রাখতে গেলে অত তোমার মনে থাকে না।
গাইড টেস্ট পেপার করতে গেলে তোমার একটু মাথা খাটানো লাগে, এই জন্য তোমার ব্রেন একটু অ্যাক্টিভ হয়, বেশি কাজ করে বেশি, এই জন্য তার মনে থাকে। তো তুমি 4-5 দিয়েই হচ্ছে এমসিকিউ শুরু করবা, বা যে চ্যাপ্টারগুলো শুধু টপিকে শুধু মানে সাজেশন করবা, যেহেতু তুমি পুরো চ্যাপ্টার পড়ো নাই, তার মানে ইউ হ্যাভ সাম ল্যাকিংস। সো এটা হচ্ছে কি তুমি গাইড থেকে শুধু বোর্ড প্রশ্ন পড়তে পারো, স্কুলও পড়তে পারো, তোমার যা ভালো লাগে সেটা পারো। এখন এটা পড়ার সময় তুমি কিছু দেখবা যে কিছু টপিক থেকে বারবার এমসিকিউ আসে, এই তো তুমি পাইছো, এবার বইয়ে গিয়ে ওই টপিকগুলোই পড়ো। ঠিক আছে, সেম অ্যাজ 1 2 3। তুমি যখন এটা তো তুমি পুরোটা পড়ছো, এটা তোমার ওইভাবে বেশি বোর্ড প্রশ্ন সলভ করার দরকার নেই। তুমি জাস্ট এমনি একবার রিডিং এর মতো করে পড়ে যাও এমসিকিউ গুলা, তুমি বুঝে যাবা যে কোন টপিক থেকে বেশি হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ আসতেছে। তখন তুমি কি করবা, সেকেন্ড টাইম যখন রিভিশন দিতে যাবা, তোমাকে তো তখন ইম্পর্টেন্ট গুলো পড়তে বলছি, তখন তুমি সিকিউর ইম্পর্টেন্ট গুলো পড়বা, এমসিকিউর ইম্পর্টেন্ট গুলোই পড়বা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইটাই আসলে সেম থাকে, খুব বেশি পার্থক্য দেখা যায় না। ওকে, সো এই জন্য দেখা যায় যে পড়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। এবার আসো আয়াত হাদিস। হ্যাঁ, যে আয়াত হাদিস মুখস্থ করতে হবে কিনা, অবশ্যই এগুলো ছাড়া তুমি নাম্বারই পাবা না। ঠিক আছে, আয়াত হাদিস ছাড়া তুমি নাম্বারই পাবা না। আয়াত হাদিস না লিখে মানে 80 পাওয়া সম্ভব, তাও এমসিকিউতে যদি একটা ভালো নাম্বার সিকিউর করতে পারো তারপরে সম্ভব, ছাড়া সম্ভব না। এমসিকিউতে 30 পাইলে বা 28 পাইলে, তারপরে তোমার সিকিউতে 52 পাইতে হবে 70, তখন তোমার কানের গোড়া দিয়ে ইসলাম শিখে A+ পাওয়া সম্ভব। কেন? কারণ কিছু প্রশ্ন এরকম ডিরেক্টলি বলে দেওয়া থাকে যে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো, তোমার না আছে সেখানে কোরআনের আয়াত, তোমার না আছে সেখানে হাদিস। ওকে, তো তখন দেখা যায় যে তোমার নাম্বার এমনিতেই নাই, তোমার মার্কিং হয় 2 নম্বরে, কারণ তুমি তো প্রশ্ন অর্ধেক পড়ছো, অর্ধেকের আনসার লিখছো, বাকি অর্ধেক তুমি পাত্তা দাও নাই, তো স্যার কেন তোমাকে পাত্তা দিবে? সো হিসাব সোজা, টিট ফর ট্যাট। তুমি যেরকম ভাবে মূল্যায়ন করবে স্যারকে, স্যারও তোমাকে ওরকম ভাবে মূল্যায়ন করবে। এমন না যে স্যার প্রশ্ন না পড়ে তোমার খাতা দেখতে বসছে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবে। এখন কথা হচ্ছে আয়াত হাদিস এতগুলো মনে রাখবো কেমনে, এতগুলো মুখস্থ করতে হবে কিনা। প্রথম কথা হচ্ছে তোমার সব মুখস্থ করার কোনো দরকার নাই। তোমাকে সব মুখস্থ করতে বলছে কি? আমি আজ পর্যন্ত তোমাকে কোনোদিন বলছি যে সবগুলো মুখস্থ করো? আমি তোমাকে সবগুলো মুখস্থ করতে কখনোই বলিনি। এখন কোনগুলা পড়বো? ধরো তোমার তাওহীদ রিলেটেড আয়াত হাদিস আছে, তোমাকে এটা পড়ার দরকার নেই, কিন্তু তোমার কুফর রিলেটেড আয়াত হাদিস আছে, এটা তোমার পড়তে হবে। কেন তোমার পড়তে হবে? দেখো পাশে একটা ডাবল টিক আছে, তার মানে এই টপিক থেকে প্রশ্ন হয়। তার মানে কুফর থেকে তোমার যে 2টা আয়াত আছে বা একটা আয়াত আছে, যে কটা আয়াত আছে, যদি 2টা আয়াত থাকে, তুমি যদি পারো 2টা আয়াতে মুখস্থ, কারণ টপিকটা ইম্পর্টেন্ট। তুমি এটা যত বেশি লিখবা, মানে ইনক্লুড করবা, তোমার নাম্বার 4-এ 4, তোমার 10-এ 10 পাওয়া যায়। এইসব সাবজেক্টে ইজিলি নাম্বার তোলা যায় তুমি যদি একটু পরিশ্রম করো। আমরা আগে থেকে একটা মানে মেন্টাল ব্যারিয়ার থাকে যে পারবো না, মনে রাখতে পারবো না, এটা সম্পূর্ণ তোমার একটা মেন্টাল ব্যারিয়ার। তোমার নিজের মনে হচ্ছে নেগেটিভ থট, নেগেটিভ সেলফ টক, বাট অ্যাকচুয়ালি পড়লে তুমি পারবা। ঠিক আছে, পড়ে পড়ে দেখো, মনে থাকলে লিখবা, না থাকলে লিখবা না। এমন তো না যে তোমার কিছুই মনে থাকবে না, এত ছাগল তো তুমি না রে ভাই। তারপর হচ্ছে গিয়ে শিরকেরটা পড়তে হবে, নিফাকেরটা পড়তে হবে, মানে মুনাফিক যারা হয় ওদেরটা, রিসালাতেরটা পড়তে হবে। ইভেন দেখো আমার এখনো আছে এরকম অনেকগুলো হাদিস হচ্ছে আমার আয়াত হচ্ছে গিয়ে মুখস্থ আছে, অনেকগুলো না, কয়েকটা, বুঝাই ইয়া করে লাভ নেই। আমি এখন হচ্ছে এগুলো বেরো, কারণ ওই টাইমে এগুলো আমি বারবার পড়তাম পরীক্ষার আগে, মানে এসএসসির আগে তো আমরা মডেল টেস্ট দেই, কত পরীক্ষাই তো দেই, তো দেখা যায় যে আমাদের মানে মাঝামাঝি থেকে মোটামুটি ওই টেস্টগুলো শুরু হয়ে যায়। তো এই বারবার পড়তে পড়তে এগুলো এমনিতেই মনে থাকে। তো আজ পর্যন্ত এরকম অনেক কিছু আছে যেটা আমার মনে আছে। তো এই এই টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এগুলোর হচ্ছে আয়াত হাদিস মুখস্থ করো। ধরো তোমার এই যে এখানে শরীয়তের প্রথম উৎস আল কোরআন, এই আল কোরআন রিলেটেড যতগুলো হাদিস আছে, যেমন যে তোমার এরকম যারা হাফেজ হয় তাদের বাপ মাকে হচ্ছে গিয়ে এরকম আখিরাতে আলাদাভাবে সম্মানিত করা হবে, এই রিলেটেড একটা আয়াত আছে, তুমি এগুলো মুখস্থ করতে পারো। ঠিক আছে, তো ওরকম সেম তোমার এখানে যে আখিরাত রিলেটেড যতগুলো আয়াত আছে, তুমি 3টা 4টা না পারো, কমপক্ষে 1-2টা মুখস্থ করে যাও, 2টা না পারো কমপক্ষে একটা মুখস্থ করে যাও। এটাই হচ্ছে গিয়ে মুখস্থ করো। কোনগুলা করবো? যেমন তোমাকে আমি তাওহীদ ঈমান রিলেটেড হাদিস মুখস্থ করতে বলি নাই, বললে ভালো, তুমি যে সবগুলোর সাথে তো আসলে ঈমান রিলেটেড, এখানে টপিকের সাথে তুমি চিপা দিয়ে ঈমানেরটা ঢুকিয়ে দিতে পারবা তোমার যদি ওই ইয়াটা থাকে। বাট তুমি যদি স্পেসিফিক কুফরটাই দিতে চাও, স্পেসিফিক শিরকটাই দিতে চাও, তো এগুলো যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রিসালাত থেকে প্রশ্ন আসেই, নবুয়ত থেকে প্রশ্ন আসেই, তো তুমি নবুয়তের এখান থেকে হচ্ছে গিয়ে এগুলো পড়ে যাও। ঠিক আছে, যে রিসালাত নবুয়তের কানেক্টেড, এবং এরকম মূল্যবোধ বিকাশ, এটা কি এই রিলেটেড একদম হুবহু। আমি যখন ওই বড় সাজেশন তোমাদেরকে এটা দেখাইছিলাম, তো তোমরা হচ্ছে এগুলোর যে আয়াত আছে, এগুলোর যে হাদিসগুলো আছে, এগুলো মুখস্থ করে যাও। তোমার সবগুলো দরকার নাই। সেম তোমার অধ্যায় 3-এর গুলো যেগুলো আছে, অধ্যায় 4-এর যেগুলো আছে, 5-এর যেগুলো আছে, ওই পিডিএফ দেখলেই বুঝবা যেগুলোর পাশে ডবল টিক আছে, ওগুলো তুমি মাস্ট বি পড়বা। তো এখন আমি আবার লিঙ্ক খুঁজে দিব, কারণ তোমাদের লিঙ্কও খুঁজে দিতে হয়, যেটা আমি বললাম। সো আমি এটা ভিডিওটা তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে তোমরা পরীক্ষার হল থেকে এসেই পড়াশোনার মধ্যে ঢুকে যাও। আমি মোটামুটি তোমাদের ফিজিক্স নিয়ে হচ্ছে গিয়ে এখন একটু কাজ করতেছি। ফিজিক্স আর বায়োলজি নিয়ে আমার একটু বেশি থট, আর আমার নিজের কেমিস্ট্রি কোর্সের ইয়েটা আছে। কারণ ফিজিক্সে অনেকেই মারা খাবে, মানে মারা খাবে, অনেক অ্যাভারেজ স্টুডেন্টও মারা খাবে, যারা মনে করো যে স্কুলে মোটামুটি কানের গোড়া দিয়ে 80 পাইছে, 75 পাইছে,
এরকম লেভেলের স্টুডেন্ট হচ্ছে গিয়ে ধরা খাবে যদি ঠিকঠাক মতো রিভিশন না দেয়, ঠিকঠাক মতো মানে ওই জায়গায় গিয়ে নার্ভাস হয়ে যায়, কাজ না করে। তো এরা হচ্ছে গিয়ে দেখবে যে নাম্বার 55 চলে আসে বা একটা খারাপ পরীক্ষা দিতে পারে। যারা ভালো করার ওরা হয়তো মারা খেলে কত হবে, যেখানে 95 পাওয়ার কথা সেখানেও 85 পাবে, 80 পাবে, এরকম হবে। একটু তো কাহিনী করতে পারে। এটা বোর্ড ওয়াইজ মানে ডিপেন্ড করে যে তোমার বোর্ডে প্রশ্ন আসলে কিরকম করা হচ্ছে। এটা তুমি আমি হচ্ছে এখানে বসে বুঝতে পারবো না, কারণ সব বোর্ডে তো প্রশ্ন প্যাটার্ন সেম হয় না। কোনো বোর্ডে দেখবা যে ফিজিক্স ক্লাস 9-এর ছেলে পরীক্ষা দিলেও এ প্লাস পাইতো, কোনো বোর্ডে দেখবা যে ও প্রশ্নে বোঝা যাচ্ছে না। ডিপেন্ড করে কার বোর্ডে কিরকম প্রশ্ন হয়। সো এই জন্য আমি ফিজিক্সটা নিয়ে হচ্ছে স্পেশালি কাজ করতেছি, যাতে নতুন যারা মেন্টরশিপে আসছে ওরাও তো 250 টাকা দিয়ে আসছে, সো ওদেরকে যাতে আমরা ওরকম ভ্যালু প্রোভাইড করতে পারি। ঠিক আছে, জ্ঞানমূলক অনুধাবন আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেওয়ার জন্য। আমি কালকে এই টেস্ট পেপার নিয়ে হচ্ছে গিয়ে আবার বসছিলাম, যাতে তোমাদের জন্য কাজগুলো ইজি করে দিতে পারি। সো এই হচ্ছে গিয়ে কথা। আয়াত হাদিস কোনগুলো মুখস্থ করবা। আরেকটা সতর্কতা বাণী দেই, একটা জিনিস মাথায় রেখো যে তোমার মানে এই যে আয়াত হাদিস অনেকে বানায় লিখে, এই কাজটা কখনো করো না। ঠিক আছে, এটা কতটা ভয়ানক এটা তুমি চিন্তা করে দেখো। হাদিস মানে কি? নবীর কথা, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা। তুমি যখন বানায়া হাদিস লিখতেছো, নিজ থেকে মন করা কথা লিখতেছো, তার মানে উনি যেটা বলে নাই তুমি ওনার হয়ে সেটা বলে দিচ্ছ। ঠিক আছে, মানে মিথ্যা কথা বলতেছো, ওনার নাম নিয়ে মিথ্যা কথা বলতেছো। আয়াতগুলা, কোরআনের আয়াতগুলা কার থাকে? মানে আল্লাহর ইয়েই তো থাকে সবগুলা, ম্যাক্সিমাম। সো আল্লাহর কথাই তো থাকে। সো আল্লাহ যেটা বলে নাই তুমি আল্লাহর হয়ে সেটা বলে দিচ্ছ। সো তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ বিষয়টা একটু চিন্তা করো। পোলাপাইন খুব প্রাউডলি এটা বলে, আমার নিজের অনেক ফ্রেন্ডও আছে, মানে খুব মজা কথা, খুব ফানি কথা। আমি জানি না এটা কোত্থেকে মজা পায় বা কোত্থেকে এত হাসি আসে বা মানে এত গর্ব ক্রিয়েট হয় যে আমি এরকম বানা বানা লিখে নাম্বার পাইতাম, হ্যান করতাম, ত্যান করতাম। আই হ্যাভ নো আইডিয়া, আমি এখন পর্যন্ত এটার কোনো সেন্স খুঁজে পাইনি। তো এই কাজগুলা খুবই ভয়ানক কথাবার্তা। হ্যাঁ, তুমি যদি আয়াত হাদিস না পারো বা তুমি যদি ইসলাম শিক্ষা পড়ানো না পড়ে পরীক্ষা দিতে গেছো, তো যেমন আমারই এক ফাঁকিবাজ স্টুডেন্ট ছিল, যদিও জিপিএ 5 পাইনি এসএসসিতে, ওকে আমি এইচএসসিতে পড়াইছি। তো আমাকে বলতো যে ভাইয়া আমি যেটা করতাম যে এরকম যে সেটা যদি খারাপ কাজ হয় ধরে জাহান্নামে ঢুকিয়ে দিতাম, ওটা যদি ভালো কাজ করতো ধরে জান্নাতে ঢুকিয়ে দিতাম। হ্যাঁ, ওরে কতক্ষণ তেলাইতাম, ও অনেক ভালো কাজ করছে এটা সেটাগুলো লিখে লিখে ওরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতাম আর কি, বানা বানায় লিখতো ওরকম। তো ও কিন্তু এ প্লাস পাইনি, হ্যাঁ, বাট পাস করছে কোনো মতে। তো তোমরা এগুলা করতে পারো, কিন্তু বানায় আয়াত লেখার, বানায় হাদিস লেখার কোনো দরকার নাই। কিভাবে লিখবা না লিখবে ওগুলো আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি, এক্সাম ব্যাচে যারা ছিল তারাও জানো। তো যে ধরো যে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এটা এটা তোমার কালো কালিতেই থাকুক, তারপর যে আয়াত হাদিসটা লিখলা সেটা তোমার নীল কালিতে থাকুক। এটা কোন সূরার কত নম্বর আয়াত এটাও নীল কালিতে থাকুক, তবে নিচের লাইনে, এটা আরেকটা নিচের লাইনে, এবং কোটেশন চিহ্ন অবশ্যই দিবা। হাদিস লিখলে হাদিস এটা কোন গ্রন্থের হাদিস সেটাও এরকম নিচে থাকবে। সো এটা নিয়ে আমি ডিফারেন্ট ভিডিওতে কথাবার্তা বলার চেষ্টা করব। সো এই ছিল ওভারঅল আমাদের জেনারেলাইজ কথাবার্তা। এবার আমি তোমাদেরকে রিভিশন স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি। দেখো, তুমি তোমার পরীক্ষা হচ্ছে গিয়ে তোমরা মোটামুটি একদিন বন্ধ পাচ্ছ, যতদূর আমি জানি তোমাদের 27 তারিখ হচ্ছে গিয়ে পরীক্ষা, ইসলাম শিক্ষাটা। তো তোমরা এর মধ্যে যতবার, আর আইসিটির জন্য আমি যেটা করব তোমাদেরকে অত ইয়াভাবে হচ্ছে গিয়ে আমি দিব না, জাস্ট পড়ার ইয়াটা দিয়ে দিব, স্পেসিফিক কোনো সাজেশন দিব না, কারণ আইসিটিতে পোলাপাইন ধরা খায় হচ্ছে গিয়ে অধ্যায় 5-এ। মেইন ধরাটা তো খায় হচ্ছে গিয়ে অধ্যায় 4-5-এ, যেটা আমার প্র্যাকটিক্যালের মতো থাকে। তো ওইখানে আসলে যাদের ল্যাপটপ নাই, যাদের হচ্ছে গিয়ে আমার কম্পিউটার নাই, যারা এই রিলেটেড কাজ করে না, ওদেরকে তুমি যতই পড়াও, মানে বই পড়াও, লাভ নাই। কারণ আমি যেটা এখানে বসে কাজ করতেছি তুমি এটা বই পড়ে মানে একটু ইমাজিনও করা যায় না। হ্যাঁ, এখন তুমি বরিশাল যাও নাই, বরিশালের কোনো একটা প্রাকৃতিক দৃশ্যের কথা তোমাকে বলতে হচ্ছে, তুমি তো নোয়াখালীর প্রাকৃতিক দৃশ্য দেখছো, তোমার বাড়ি নোয়াখালী, তুমি বরিশালেরটা মোটামুটি ইমাজিন করতে পারবা। কিন্তু যে ছেলে জীবনে ল্যাপটপে কোনো কাজ করে নেই, কম্পিউটারে কাজ করে নেই, ওরে তুমি এক্সেল শিটের এটা বলতেছো ওটা বলতেছো, ওইগুলো জীবনে হচ্ছে কি বুঝতে পারবে না। সো তোমাদের 27 তারিখে পরীক্ষা, তো ধরো যে আজকে হচ্ছে আমাদের 25 তারিখ। সো তুমি আজকে এসে যে কোনো একটা অধ্যায় শেষ করে ফেলো। আমি বলবো তুমি অধ্যায় একটা শেষ করে ফেলো, বাস, চিপা দিয়ে 2টা সিকিউ কমন পাওয়া হয়ে গেছে, যাই পড়ো না কেন। তারপরে তোমার হচ্ছে গিয়ে ধরো যে 26 তারিখ তুমি অধ্যায় 2, তুমি অধ্যায় 3, তুমি অধ্যায় 4 আরামসে শেষ করতে পারো। ঠিক আছে, আরামসে শেষ করতে পারো, শুধুমাত্র দিনের মধ্যেই, শুধুমাত্র দিনের মধ্যেই আরামসে শেষ করতে পারো। তো এইখানে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তুমি ঢুকাই দিতে পারো। এখন ধরো আরেকটা কাজ করা যায়, ধরো তুমি 25 তারিখ তুমি যদি 2বার রিভিশন দেওয়ার তোমার নিয়ত থাকে, তাহলে তুমি অধ্যায় 1 পুরাটা পড়ে ফেলো, বিকালে অধ্যায় 5 পড়তে পারো। 5 কিন্তু গল্পের মতো, পড়তে অত ইয়া লাগে না, অধ্যায় 5 কিন্তু গল্পের মতো। ঠিক আছে, সো অধ্যায় 5 ধরো তুমি পুরা পড়বা না, এটা তুমি পুরা পড়তেছো, আমি তোমাকে বলে দিই, একটা অধ্যায় যেটা তুমি কমপ্লিটলি পড়বা, একটা অধ্যায় যেটা তুমি হাফ পড়বা, মানে সোজা কথা টপিক ওই সাজেশন করবা, এরকম 2টা অধ্যায় তুমি আজকে রাতের মধ্যে পড়ে ফেলো। বিকালে পড়তে বসলে এটা পসিবল, যেহেতু আমি তোমাকে সাথে সাথে ভিডিও দিচ্ছি। কালকে তুমি সকালের মধ্যে 2-3 পড়ে ফেলো, মানে সকাল থেকে দুপুরের মধ্যে
তারপর হচ্ছে গিয়ে 4 পড়তে পারো, তোমার রাত পর্যন্ত যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরো রাত 8টার মধ্যে তোমার পুরো পড়া শেষ, এরপরে তুমি যেটা যাইতে পারো এই রাতেই 26 তারিখেই মানে আগামীকালকে ইনশাল্লাহ তুমি হচ্ছে এমসিকিউর জন্য গাইড বা টেস্ট পেপার খুলতে পারো। ওকে, খুব বেশি টাইম আমি তোমাকে নিতে বলবো না, প্রত্যেকটা চ্যাপ্টার জন্য তুমি 2 ঘন্টা নাও, কারণ আমি তোমাকে অতগুলো পড়তে বলি নাই। তুমি যেহেতু মেইন বই পড়ছো তুমি এমনিতেই পারবা। তোমার এই এমসিকিউর জন্য গাইড ধরার মানে হচ্ছে কি আমার একটু কতটুকু পড়া হয়েছে সেটা জাজ করা, বা আমি পারতেছি কিনা সেটা জাজ করা, সেটা চেক করার জন্য। দেন এই রাতেই তুমি চাইলে যে কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিতে পারো, অথবা জাস্ট পরীক্ষার দিন সকালে তুমি যে কোনো 3টা চ্যাপ্টার হচ্ছে গিয়ে রিভিশন দিতে পারো। যে কোনো 3টা চ্যাপ্টার যেটা বেস্ট তোমার মনে হয় যে আমি ভালো মতো পড়ছি, যেমন আমি তোমাকে অধ্যায় 2-3 ফর এক্সাম্পল বলছি, তুমি তোমার মতো করে 3টা চ্যাপ্টার চুজ করে নিও। যেমন এই অধ্যায় 4 টপিক হয়েছে, এটা পড়তে তোমার বেশি টাইম লাগার কথা না। তো এই ছিল ওভারঅল কথাবার্তা তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি, যেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা পড়ো পারবা। সো এবার আসো রাইটিং এরটা আমি বলে দিই একটুখানি করে। কোরআন হাদিসের আয়াত যদি ডিরেক্ট বলে তার মানে তোমাকে মাস্ট বি লিখতে হবে। যদি কোরআন হাদিসের আয়াতের কথা না বলে তাও তুমি লিখবা, কারণ তোমাকে 10-এ 10 পাইতে হবে সিকিউতে। এখানে একটা বিশাল অ্যাডভান্টেজ, তোমার হাতের লেখা সুন্দর না, তুমি খুব ভালো সিকিউ লিখতে পারো না, বড় লিখতে পারো না, তারপরও যদি তুমি আয়াত এবং হাদিস অ্যাড করো, তাদের জন্য এগুলো আরো বেশি করে মুখস্থ করা দরকার। যে ভাই আমার তো হাতের লেখা খারাপ, তাহলে আমার একটা উইকনেস আছে, তাহলে আমি স্ট্রং সাইডটা এমনভাবে দেখাই যাতে উইকনেসের দিকে নজর না পড়ে, যেটা আমি আমার লাইফ অলওয়েজ করে আসছি। এটা একসময় ভালো মতো শেয়ার করবো। আই হ্যাভ সো মেনি উইকনেস, যেটা আমি আমি খুব বেশি করতে দেই না। বাকি যেটা স্ট্রং সাইড আছে ওটা নিয়ে কাজ করার চেষ্টা করি, বাট উইকনেস নিয়েও কাজ করি, সেটা যতটা মানে করা যায়, হাইড করা যায়, বা ওইখানে যতটা ইমপ্রুভ করা যায়। সো তোমার যেটা লেখা হাতের লেখা খারাপ, তুমি লেখা টাইমলি শেষ করতে পারো না, ছোট করে উত্তর লিখতে হয়, তো ছোট করে উত্তর লিখো, কিন্তু তার মধ্যে এমন কিছু দিয়ে দাও যে ছক্কা মেরে দিছো। সেটা কি? ইসলাম শিক্ষা, এটা সুযোগ আছে। ঠিক আছে, ইসলাম শিক্ষায় সুযোগটা আছে, সেটা হচ্ছে আয়াতের হাদিস বেশি করে মুখস্থ করো তাহলে তুমি। অ্যান্ড মুখস্থ করা সবচেয়ে বেস্ট হচ্ছে সকালের দিকে লিখে লিখে মুখস্থ করো, একবার তুমি লিখো। ঠিক আছে, আমার কাছে আলাদা একটা নোট করা ছিল, আমি তোমাদেরকে দিতে পারি নাই না, কারণ আমি এটা গিয়ে খুঁজে পাইনি। কত বছর আগে, প্রায় 8 বছরের, আমি 2016-তে 10-এ ছিলাম, 17-এ পরীক্ষা দিছি, এবার তুমি হিসাব করো। সো এই হচ্ছে গিয়ে কথাবার্তা। তো এইভাবে হচ্ছে গিয়ে লিখবা। আর আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, ও হ্যাঁ, এটাই এটাই যে আয়াত চাক বা না চাক তুমি এটা অ্যাড করবাই। যখন চাবে তো তখন মাস্ট বি লিখতে হবে, না লিখলে নাম্বার কাটা যাবে। তো অর্ধেক নাম্বার কাটা যাবে, ধরো 4-এ 2 কাটা যাবে, 3-এ 1 কাটা যাবে এরকম। কিন্তু যখন চায় নাই তখনও তুমি অ্যাড করবা, ওইটা তোমার অন্য কোনো উইকনেস কাটাই দিয়ে দেখবা যে তুমি ইজিলি 10-এ 10 পাচ্ছ। ঠিক আছে, যেমন আমি 63 পাইছি, বহুত পোলা পাইনি ইসলাম শিখাতে 98, আমি যদিও শুনি নাই, 95 শুনছি। তো এরকম বিজিএস একজন 98 বলছে কমেন্টে, যদিও জানি না ফাপন নিছে কিনা হুদাই। এরকম আমার নাম্বার ছিল ইসলাম শিক্ষা সম্ভবত 93। এমসিকিউতে 30-এ 30 ছিল, সিকিউতে এরকম 93 আমি খেয়াল নাই আসলে এত। তো এরকম সবগুলোতে 90+ ছিল আলহামদুলিল্লাহ। সো তোমাদেরও ভালো সুযোগ আছে, সো এই জিনিসটা কাজে লাগাও। আর বইয়ের কথা লিখবা, বইয়ের বাইরে খুব বেশি কথা লেখার সুযোগ নেই। কেন সুযোগ নেই আমি তোমাকে বলি। আর পয়েন্ট করে লিখতে পারবা কিনা, হ্যাঁ এটা হচ্ছে ভুলে গেছি, পয়েন্ট করে লিখবা, পয়েন্ট করে লিখতে পারবা। পয়েন্ট করে কোন প্রশ্ন লিখা যাবে লিখা যাবে না, এটা যদি তোমার কনফিউশন ক্রিয়েট হয়, তুমি সায়েন্স বেকারি এসএসসি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে পোস্ট করো, আমি অ্যাপ্রুভ করবো, তো আমি রিপ্লাই দিয়ে দিব, বা তোমার অন্য ফ্রেন্ডরা রিপ্লাই দিয়ে দিবে। সব প্রশ্ন পয়েন্ট করে লেখা যায় না, অনেক প্রশ্ন আছে পয়েন্ট করে লেখা যায়, এবং লিখলেই ভালো নাম্বার পাওয়া যায়। পয়েন্ট করে যখন লিখবা আত্রা ফাত্রা কথা লিখবা না, বইয়ের কথাগুলো লিখো, নাম্বার পাবা। মানে কত পেজের থেকে এখানে কোয়ালিটি আসলে ম্যাটার করে, যদিও এটা বাংলাদেশ সবসময় এই জিনিসটা খাটে না। আবার কার কাছে তোমার খাতা যাচ্ছে, ওই স্যারের কাছে কোনটা ম্যাটার করে সেটাও ডিপেন্ড করে। আমার কমেন্ট বক্সে কিছু কিছু পীর আসে মাঝে মাঝে, কোয়ালিটি করে, মারা খাওয়ার পরে পোলাপান এমনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আসছে। তো এখনো দুনিয়া দেখে নাই, তো অনেক কিছু বুঝে না। আমি এগুলো বুঝি, এগুলো কোন মেন্টালিটির পোলাপাইন আসে মানুষের খুদ ধরার জন্য, হ্যাঁ কথার ভুল ধরার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, কিছু শিখতে আসে না ভিডিও দেখে, আমি এগুলো বুঝতে পারি, আমি জানি। তো এরকম তোমার কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই মেনটেন করতে হবে, কারণ তুমি বাংলাদেশে থাকো, এটা আমার সবসময় মাথায় রাখবো। কোয়ালিটি ম্যাটার করতে হবে তোমার নিজের ভালো পরিচয় দেওয়ার জন্য, কোয়ান্টিটি মেজার করতে হবে আমার দেশের সাথে মানায় চলার জন্য, শেষ। ঠিক আছে, সো তোমার দুই দিকেই ফোকাস রাখতে হবে। এখন যারা কোয়ান্টিটি বাড়াইতে পারো না তারা কোয়ালিটির দিকে ফোকাস করো, এই যেটা হচ্ছে কি দিয়ে করবা, আয়াত হাদিস ঢুকাই দিয়ে করবা। সো পয়েন্ট করে চাইলে লিখতে পারো, কিন্তু বইয়ের কথা লিখবা, কারণ ইসলাম শিক্ষায় বইয়ের কথার বাইরে লেখার সুযোগ খুবই কম, খুবই কম। লিখলে তোমার ওই ইমোশনাল কথাবার্তা লিখতে হয়, পোলাপাইন লিখতে পারে, আমিও পারতাম, কিন্তু যারা উইক আসো, যে লেখা বানিয়ে লিখতে পারি না, অত বেশি ক্রিয়েটিভিটি নাই, দরকারও নাই ইসলাম শিক্ষায়। যা আছে বইয়ে ওটুকি এনাফ, বাকিটা একটা আয়াত মেরে দিলে, সুন্দর মতো নীলকালি দিয়ে উপস্থাপন করলে, নাম্বারিটা ঠিকঠাক মতো করলে, করা লেভেলের একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ, ইটস ফর শিওর। সো ওইটাই হচ্ছে গিয়ে করো। সো এখানে নাম্বার তোলার অনেক বড় একটা সুযোগ আছে, তুমি যেই টাইপের স্টুডেন্টই হও না কেন, যদি একটু পড়ো, যেভাবে তোমাকে আমি
লিখতে বলছি, পড়তে বলছি, রিভিশন দিতে বলছি, অ্যান্ড ইউ হ্যাভ দিস সাজেশনস, যেটা আমি তোমাকে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে দিছি। যেমন ধরো অধ্যায় আদর্শ জীবন চরিত, যেগুলো যেগুলো পড়তে হবে ওগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা জাস্ট পিডিএফটা দেখে নিবা। এই তো এই ছিল ওভারঅল কথাবার্তা। অন্য কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্স হচ্ছে গিয়ে জানাইতে পারো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।